আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাকাতুয়া এজেন্সির স্পন্সর চ্যানেল আয়ের সাপ্তাহিক আয়োজন ট্যাক্স এবং অ্যাকাউন্টিংয়ের আজকের এই পর্বে আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি চ্যানেল আয়ের নিউ ইয়র্কের স্টুডিও থেকে সাবিনা শারমিন নিহার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি বেশ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই গুরুত্বপূর্ণ বিষয় এটাই কারণ হচ্ছে ট্যাক্স সিজন চলছে এবং আমরা ট্যাক্সের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলছি এবং আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানার প্রয়োজন। আজকে যেই বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ট্যাক্স ডিডাকশন এবং ট্যাক্স ক্রেডিট। এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আলাপচারিতায় আছেন আইআরএস এনরোলড এজেন্ট জনাব পারভেজ কাজী, যিনি একজন দক্ষ এবং প্রাজ্ঞ ট্যাক্স বিষয়ে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। এই বিষয়টি তিনি হচ্ছেন কাকাতুয়া এজেন্সির স্বত্বাধিকারী এবং ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব পারভেজ কাজী। পারভেজ ভাই, আপনাকে স্বাগত জানাই আজকের এই আলাপচারিতায়। এবং আজকে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ট্যাক্স ক্রেডিট এবং ট্যাক্স ডিডাকশন, এই ব্যাপারটা নিয়ে আপনি যদি আমাদেরকে জানান এবং আমাদের ট্যাক্স পেয়াররা নিশ্চয়ই এই বিষয়গুলো শোনার জন্য আগ্রহী হয়ে আসছে, তো আপনি কাইন্ডলি যদি বলেন। ধন্যবাদ। আজকের এই পর্বে ট্যাক্স ডিডাকশন নিয়ে আমরা কথা বলবো। ট্যাক্স ডিডাকশনটা কেন এবং কি কারণে দরকার হয়ে থাকে। সর্বপ্রথম আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাতে চাই যে আমার ইনকাম সে ফর এক্সাম্পল $90,000। এখন আমাকে সরকার বলছে অথবা আইআরএস বলছে আমার যদি কোনো ডিডাকশান থাকে আমি সেই ডিডাকশানগুলো নিয়ে আমার ট্যাক্সেবল ইনকামকে আমি কমিয়ে আনতে পারব। আচ্ছা, তো সেই কারণেই যখন এক ক্লায়েন্ট আমাদের সামনে আসে, বসে, তার ডকুমেন্টসগুলো আমাদের হাতে দেয়, আমি অনেক সময় ক্লায়েন্টকে একটু জোক করে অথবা একটু কৌতুক করে বলি যে ভাই, আপনি তো ডকুমেন্টসগুলো আমার হাতে দিয়েছেন, আমার মাথায় কিন্তু রাডার কাজ করা শুরু করে দিয়েছে, ঘুরছে যে আপনার ইনকাম এই যে 90,000, আমি এটাকে কিভাবে রিডিউস করে 40,000-এ নিয়ে আসতে পারবো, কি কি উপায় আছে। আপনার ট্যাক্সেবল ইনকাম যদি কমে আসে আপনার ট্যাক্স লায়াবিলিটিও কমে আসবে, এবং ট্যাক্স লায়াবিলিটি যদি কমে আসে আপনার রিফান্ড ইদার বেড়ে যাবে অথবা আপনাকে যদি পে করতে হয় আপনি অল্প পে করবেন, কম পে করবেন। হ্যাঁ, তো এর জন্য ট্যাক্স ডিডাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি ট্যাক্স পেয়ারদেরকে আশা করব তারাও কম বেশি ছোটোখাটো এই ট্যাক্স ডিডাকশানগুলো নিয়ে খবরাখবর রাখবেন। প্রথম ডিডাকশনটাই হচ্ছে ফ্রিবি, এটা সবাই পায়, এটার জন্য কিছু দরকার নাই, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল সে যখন ফাইল করবে সে পাবে 15,750, আর ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলাররা তারা পাবে ডাবল 31,500। কিন্তু এখানে একটু কথা আছে, কেউ যদি মনে করে যে আমি যদি আমার ফাইলকে আইটেমাইজ করি তাহলে আমার ডিডাকশন আরো বেশি হবে। আইটেমাইজটা একটু বলবেন না? হ্যাঁ, আইটেমাইজ ডিডাকশনের জন্য কি কি আইটেম দরকার। প্রথমত দরকার হয়, সাধারণত যে জিনিসগুলো দরকার হয় যে সেটা হচ্ছে যে ট্যাক্স পেয়ার মাস্ট ওন এ হোম। তার অর্থ হচ্ছে ট্যাক্স পেয়ার বাড়ি ওন করে, সে মর্টগেজ পে করে, এবং মর্টগেজ পেমেন্টের বড় অঙ্কটাই কিন্তু ডিডাক্টেবল, সেটা হচ্ছে ইন্টারেস্ট যেটা পে করছে। সে ফর এক্সাম্পল একজন বাড়ি ওন করে, সে $3,500 পার মান্থ মর্টগেজ পে করছে। এই 3,500-এর মধ্যে 2,000-ই হচ্ছে কিন্তু মর্টগেজ ইন্টারেস্ট অ্যাপ্রক্সিমেটলি 30 ইয়ার্সের যদি লোন হয়ে থাকে। তো তাহলে উনি 12 মাসে $24,000 মর্টগেজ ইন্টারেস্ট পে করেছেন, তো সেটা ডিডাক্টেবল, উনি 24,000 ডিডাক্ট করতে পারলেন। প্রপার্টি ট্যাক্স যেটা ইয়ারলি দিয়ে থাকে সেটাও ডিডাক্টেবল। নিউ ইয়র্ক সিটিতে 8-9,000 10,000-এর নিচে কোনো প্রপার্টি ট্যাক্স নেই। আর কেউ যদি নাসাউ কাউন্টি, লং আইল্যান্ড
অথবা বাইরে থেকে থাকে ওয়েস্টেস্টার, তাদের ট্যাক্স তো অনেক হাই, 20-25 হাজার ডলার তারা প্রপার্টি ট্যাক্স পে করে থাকে। তো 24,000-এর সাথে আমি কম করে হলেও 10,000 যদি যোগ করি, 34,000। এখন উনি যদি W2-তে কাজ করে থাকেন, আচ্ছা, ওনার W2-তেও কিন্তু স্টেট এবং লোকাল ট্যাক্স উইথহেল্ড হয়েছে, এবং যার 90,000 ইনকাম তার কিন্তু 8-9 হাজার উইথহেল্ড ওটা হওয়ার কথা। ইউজুয়ালি কত পার্সেন্ট উইথহেল্ড করে যারা এটা স্টেট এবং লোকাল হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7-8%, এর কম বেশি হয়ে থাকে। তো 90,000 ইনকামে যদি তার 5,000ও উইথহেল্ড হয়ে থাকে, মানে 34,000 থেকে 39,000, উনি যদি কিছু চ্যারিটি করে থাকেন, মসজিদ, মন্দির, সিনাগগে কিছু পে করেছেন, কন্ট্রিবিউট করেছেন, চ্যারিটেবল কন্ট্রিবিউশনস আছে। এটা কি যে কোনো চ্যারিটেবল কন্ট্রিবিউশন, এটা কি কোনো রিকগনাইজড হতে হবে? হ্যাঁ, এটা 501(c)(3 চ্যারিটিতে হতে হবে, নট ফর প্রফিট অর্গানাইজেশন, যারা IRS দ্বারা মানে অনুমোদিত, শুধু তাদেরকে দিলেই হবে। আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে তার দেশের বাড়িতে টাকা পাঠিয়েছে, তার গরিব আত্মীয় স্বজনকে সাহায্য করছে, সেইগুলোর ডিডাকশন কিন্তু নেওয়া যায় না। তো এরকম চ্যারিটি যদি 2-3 হাজার হয়ে থাকে, সেটাও যোগ হয়ে দেখা গেছে উনি স্ট্যান্ডার্ড ডিডাকশন নিলে পেতেন 31,500 ডিডাক্ট করতে পারতেন। এখন উনি প্রায় 40,000-42,000 ডিডাক্ট করতে পারছেন। তো অতএব স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং আইটেমাইজড ডিডাকশন, এর দুটোর পার্থক্যটা ট্যাক্স পেয়ারদের জানতে হবে। আমি একটুখানি বলে দিই, পারভেজ ভাইয়ের কথার সূত্র ধরে বলছি, যারা বাড়ি ওন করেন, তারা যদি যতটুকু বুঝেছি, তারা আইটেমাইজড ডিডাকশনটা হচ্ছে আপনাদের জন্য ভালো, তাহলে ট্যাক্সেবল ইনকামটা কমে আসবে। বেটার। এবং স্পেশালি বিগ বিউটিফুল বিলে গত বছর যেটা পাস হলো, আচ্ছা আচ্ছা, বিগ বিউটিফুল নতুন বিল, এবং এই বিলে আগে যেমন স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স ডিডাকশনের উপরে একটা ক্যাপ ছিল, আচ্ছা, যে সেটা ম্যাক্সিমাম 10,000 ডিডাক্ট করতে পারবো, আচ্ছা, এর বেশি না। এটাকে বিগ বিউটিফুল বিলে বাড়িয়ে 40,000 করা হয়েছে। তো অতএব যারা মনে করে যে হাই প্রপার্টি ট্যাক্স পে করে, স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্সও পে করে ফ্রম দেয়ার W2, এবং মর্টগেজ ইন্টারেস্ট আছে, মোস্টলি প্রত্যেকেই এখন আইটেমাইজ ডিডাকশনের ক্যান্ডিডেট হতে পারে। আইটেমাইজের পরে এরপরের যেই ডিডাকশানটা খুব হেল্পফুল, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন। আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি, W2 এমপ্লয়ি, পেরোলে কাজ করি, অথবা আমরা সেলফ এমপ্লয়েডও হতে পারি, আমাদের জন্য রিটায়ারমেন্টের জন্য যেই টাকাটা আমি আলাদা করছি আমার বেতন থেকে, সেটা কিন্তু ডিডাক্টেবল। এবং এই যে অনেকে 401(k) প্ল্যান আছে, অনেক এমপ্লয়ার এটা অফার করে থাকে, এবং ওইখানে যদি কেউ টাকা রাখে, সে আমি ওই 90,000-এই থাকলাম আমার ইনকাম, আমি 401(k)-তে $10,000 দিয়েছি, আমার কিন্তু এখন ট্যাক্সেবল ইনকাম 80,000। তারপরে যদি আমি আইটেমাইজ ডিডাকশন 40,000 নিতে পারি, অথবা 31,500 সেটাই যদি নেই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা, তাহলেও 80,000 থেকে 31,500 আমার ট্যাক্সেবল ইনকাম কমে আসলো, এসে দাঁড়ালো সামহার অ্যারাউন্ড 48,500-এ। এরপরে আছে যে HSA, হেলথ সেভিংস অ্যাকাউন্ট, স্পেশালি যাদের মেডিকেল অথবা হেলথ ইন্স্যুরেন্স ভালো না, হাই ডিডাক্টেবল হেলথ ইন্স্যুরেন্স, ওনারা প্রায়শই হেলথ সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে থাকেন। সেটা কি প্রাইভেট সেভিংস অ্যাকাউন্ট না, এটা থ্রু এমপ্লয়ার করা যায়, এবং এমপ্লয়ার এই টাকাটা কেটে রাখে, এবং এটা কিন্তু প্রি ট্যাক্স ডলার। সিঙ্গেল 4,250 কন্ট্রিবিউট করতে পারে,
ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলাররা ৮,৫০০ কন্ট্রিবিউট করতে পারে। আমি যদি ম্যারিড হই এবং আমি যদি ৮,৫০০ কন্ট্রিবিউট করি হেলথ সেভিংস অ্যাকাউন্টে, এবং সেটা নন ট্যাক্সেবল। নন ট্যাক্সেবল, তার মানে আমার ট্যাক্সেবল ইনকাম আরো এসে কমে গেল যাচ্ছে। ৪৮,০০০ সামথিং থেকে ৪০,০০০-এ এসে গেল। এবং হেলথ সেভিংস এই অ্যাকাউন্টের আমি বলে থাকি এটা ট্রিপল বেনিফিট। প্রথম বেনিফিট হচ্ছে এই সেভিংসের যেই টাকাটা আমি রাখলাম এটা ট্যাক্স ফ্রি, এটার উপর আমাকে ট্যাক্স দিতে হলো না। নাম্বার 2, এই টাকাটা যে গ্রো করবে ওইটা ট্যাক্স ফ্রি গ্রোথ। আচ্ছা, unless until you take out, No, right? No, it's still tax free. Oh, okay. নাম্বার 3, আমি যদি এটাকে কোয়ালিফাইড ডিস্ট্রিবিউশন করি, অর্থাৎ আমার মেডিকেল ইমার্জেন্সি অথবা কোনো নিডসে আমি যদি খরচ করি, উঠাই, ওটাও ট্যাক্স ফ্রি। তো ট্রিপল ট্যাক্স বেনিফিট হচ্ছে এইচএসএ অ্যাকাউন্টে, হেলথ সেভিংস অ্যাকাউন্ট। এটা আমার ট্যাক্সেবল ইনকামকে কমিয়ে আনছে। ইউজুয়ালি এখানে ব্যাংকে টাকা রাখি, সে আমার ব্যাংকে $10,000 আছে, আমি 100 টাকা ইন্টারেস্ট পেয়েছি, ওই ইন্টারেস্টের উপরে আমাকে ট্যাক্স পে করতে হয়। হোয়ারএজ হেলথ সেভিংস অ্যাকাউন্টে আমি টাকা রেখেছি এবং টাকাটা আমি ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে রেখেছি, ওখানে এটা বেড়ে ধরলাম $50,000 হয়েছে, $50 হয়েছে, ওই $50 উপরে আমাকে কোনো ট্যাক্স পে করতে হবে না। কিন্তু এদিকে সেভিংস হচ্ছে এবং এটা 5-6 বছর ধরে আমি প্রতি বছর রেখে যাচ্ছি। একবার আমার এমন কোনো মেডিকেল ইমার্জেন্সি হলো, আমি হসপিটালাইজড হলাম, ওখানে আমার $25,000 জমা ছিল, আমি সব কিছু উঠে এই মেডিকেল কারণে খরচ করলাম। এই উইথড্রলটা, এই ডিস্ট্রিবিউশনটা, এই যে টাকাটা তুললাম, এটাও ট্যাক্স ফ্রি, নন ট্যাক্সেবল। ওটার পার্টিকুলার একটা স্পেসিফিক কারণ থাকতে হবে, তাই না? কারণ ওই তো কোয়ালিফাইড মেডিকেল রিজনে আমি এটা টাকাটা তুললাম এবং আমি বাড়ি কিনছি, ওখানে ডাউন পেমেন্ট দিলাম, দেন তখন আমাকে ওইটার উপর ট্যাক্স পে করতে হবে। এটা ট্যাক্স ফ্রি ডিস্ট্রিবিউশন না, কিন্তু এটা যদি মেডিকেল রিজনে খরচ করে থাকি দেন এটা হচ্ছে একটা ট্যাক্স ফ্রি ডিস্ট্রিবিউশন। আরেকটা হচ্ছে মেডিকেল এক্সপেন্সেস, আমরা যারা আইটেমাইজ ফাইল করে তাদের আরেকটা সুযোগ আছে যে মেডিকেল এক্সপেন্স যদি ওরা করে থাকে, অনেকের লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স আছে এবং লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স কিন্তু বেশ এক্সপেন্সিভ, অনেক টাকা পে করতে হয়। এটার সুবিধা হচ্ছে যে যাদের মোটামুটি রিজনেবল ইনকাম আছে ওনারা অনেকেই রাখতে চান, এই কারণে যে লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স থাকলে আপনার বয়স যখন বাড়বে আপনাকে কিন্তু নার্সিং হোমে গিয়ে এন্ড আপ করতে হবে না। লং টার্ম কেয়ার ইন্স্যুরেন্স আপনাকে আপনার বাসাতেই রাখবে, কেয়ারটেকার প্রোভাইড করবে, খুবই ভালো, এবং আপনি আপনার বাসায় আপনার ফ্যামিলির সাথে থাকবেন, আপনাকে নার্সিং হোমে গিয়ে পড়তে হবে না। তো এটার জন্য অনেকে লং টার্ম কেয়ার পলিসি নিয়ে থাকে, অনেকের হেলথ ইন্স্যুরেন্স তাদেরকে প্রিমিয়াম পে করতে হয় এবং অনেক হেলথ ইন্স্যুরেন্সে ডিডাক্টেবল অথবা কোপে অনেক বেশি, অনেকে সেই খরচগুলো করে থাকেন। আইটেমাইজ ফাইলে গিয়ে কিন্তু ওনারা ওই ডিডাকশনটাও নিতে পারেন। এবং চ্যারিটেবল ডোনেশন, এটা ডিডাকশন নিতে হলে ফাইলটা আইটেমাইজ করতে হয়, সেখানে গিয়ে করা ডিডাকশনটা নেওয়া যায়। কত নেওয়া যায় ইয়েতে, চ্যারিটেবল ইয়েতে কত? এনি অ্যামাউন্ট, কোনো ক্যাপ নাই যে আমার ইনকাম 1 লাখ আমি 2,000 দিতে পারবো অথবা 5,000 দিতে পারবো, এর বেশি দিতে পারবো না, এরকম কিছু নাই। আমি এলিজেবল এনি অ্যামাউন্ট, এনি এলিজেবল অর্গানাইজেশনকে, নট ফর প্রফিট অর্গানাইজেশনকে আমি যদি পে করে থাকি সেই ডিডাকশন অবশ্যই আমি ক্লেম করতে পারবো। শুধু প্রথম জিনিসটা হচ্ছে মানে বাড়ি থাকতে হবে নিজের, আইটেমাইজ করতে হলে বাড়িটা অনেক হেল্পফুল, কিন্তু অনেকে বাড়ি ছাড়া, আমি সেদিন একটা ফাইল, আমি এই ভদ্রলোকের ফাইল আজকে 30 বছর ধরে করছি, আমেরিকান, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সিটিতে কাজ করে।
আমি অনেক সময় মনে করি যে আমাদের কিছু ক্লায়েন্টকে তার ফাইল দেখাবো, কিন্তু এটা প্রাইভেসির বিষয় আছে, আমি দেখাই না। হাজব্যান্ড ওয়াইফ দুজনের ইনকাম বেশি না, 1,25,000 তাদের চ্যারিটেবল ডোনেশন কত জানো? 67,000, 67,000, 50% অর মোর তাদের ইনকাম তারা চ্যারিটি করে। এবং চ্যারিটির রিসিটগুলো এমনভাবে আমাকে দেয়, ভেরি ক্লিন। সে চেকগুলোর কপি দিবে, ওরা যে রিসিভ করেছে ওই রিসিটটা দিবে, এবং পরবর্তীতে ওই অর্গানাইজেশন ওদেরকে একটা থ্যাংক ইউ লেটার দেয়, ওই লেটারটাও সে দিবে। সে জানে এই 3টা জিনিস দরকার হয় এই ডিডাকশন ক্লেম করতে গিয়ে। 1,25,000-এর 67,000 তাদের চ্যারিটেবল গিভিংস। তো অনেক সময় ভাবি যে সে খ্রিস্টান হতে পারে, অন্য ধর্মের হতে পারে, কিন্তু চ্যারিটির হাত এদের কত বড়। আরেকটা এক্সপেন্স যেটা আমরা নিতে পারি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকে এডুকেটর আছে, যারা পড়াশোনা করছে, করছে না, তারা টিচিং প্রফেশনে আছেন। হ্যাঁ, তারা টিচার্স, তারা বিভিন্নভাবে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কাজ করছে। এডুকেটর এক্সপেন্স বলে একটা এক্সপেন্স আছে, $300, তারা ওইটা নিতে পারে। হ্যাঁ, ইটস এডুকেটর। এটা কি ওই যে বুকস এন্ড এগুলোর কারণে? হ্যাঁ, ওরা বই স্টুডেন্টদের জন্য পড়াতে গিয়ে ওদের ওন প্রিপারেশনের জন্য ওরা অনেক সময় অনেক ম্যাগাজিন, অনেক জার্নাল, অনেক কিছু কিনে থাকে, তার অনেক কিছু সাবস্ক্রাইব করতে হয়। এসব কারণে ওদেরকে এই এক্সপেন্সটা ডিডাকশন দেওয়া হয়ে থাকে। অনেকে যারা সেলফ এমপ্লয়েড, আমি একটা ফাইলের রেফারেন্স দিয়ে বলি, কয়েকদিন আগে ফাইলটা করলাম। একটা বাঙালি মেয়ে ডক্টর, সে টেলিমেডিসিনে কাজ করে, টেলিহেলথ, এবং সে ঘরে বসে কাজ করে, সেলফ এমপ্লয়েড। তার ইনকাম সামহার অ্যারাউন্ড $3 লাখ মতো। এবং 1099 ওরা যারা এরকম হ্যাঁ, ওরা 1099 পায়, হ্যাঁ, নিজের ট্যাক্স সবকিছু, নিজের ডিডাকশন সব নিজে নেয়। তো সেখানে ওরা একটা সিম্পলিফাইড এমপ্লয়ি পেনশন ক্রিয়েট করতে পারে, সেফ আইআরএ। এবং সেফ আইআরএতে তার নেট ইনকামের 25% সে কন্ট্রিবিউট করতে পারে। চ্যারিটিয়াল না, তার আইআরএ রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে সে কন্ট্রিবিউট করতে পারে। এমনি আইআরএতে কিন্তু কন্ট্রিবিউশনের লিমিট আছে, 7,000, অথবা যাদের বয়স 50-এর অধিক তারা 8,500 পর্যন্ত কন্ট্রিবিউট করতে পারে, এর বেশি না। এখন ওই মেয়েটার নেট এসেছিল 200 সামথিং, 3 লাখ থেকে সব এক্সপেন্স নেওয়ার পর। এবং সে তার আইআরএতে, সেফ আইআরএতে সে রাখতে পারছিল, আমি যতখানি মনে আছে, সামহার অ্যারাউন্ড 40,000-এর মতো তার সেফ আইআরএতে সে রাখবে, এবং সেই ডিডাকশনটা সে ক্লেম করলো তার ট্যাক্স ফাইলে। তো ওর জন্যই এটাও একটা বড় ডিডাকশন, তার ট্যাক্সেবল ইনকামকে কমিয়ে আনতে অনেক সাহায্য করলো। ও কিভাবে এত 40,000-এর মতো করতে পারলো এটা ডিডাকশনটা? ওর সেলফ এমপ্লয়েড, এবং তার ইনকাম অনেক বেশি, ওর জন্য সেইটা করতে পারলো। তার সেলফ এমপ্লয়মেন্ট ইনকামের একটা পার্সেন্টেজ এখানে ক্যালকুলেট হয়। তো এইভাবে সে করতে পারলো। স্টুডেন্ট লোন ইন্টারেস্ট, অনেকে লোন নিয়ে লেখাপড়া করেছে এবং এখন স্টুডেন্ট লোন পে করছে। তো লোন ইন্টারেস্টের উপর একটা ক্যাপ আছে, আমি যতই পে করি না কেন আমি ম্যাক্সিমাম $2,500, 2,500 ডিডাকশন নিতে পারি। এই ধরনের অনেক ডিডাকশন আছে, যেই ডিডাকশনগুলো আলটিমেটলি আমাকে সাহায্য করবে ট্যাক্সেবল ইনকামকে কমিয়ে আনতে। আচ্ছা, পরে আমার এখানে একটা প্রশ্ন আছে, আপনার পার্সোনাল কার যদি আপনার এটা কি গাড়ির ইয়েটা কি আপনি নিতে পারেন? গাড়ি যদি আমার ওন ইউজ হয়, ফর ওন পার্সোনাল অ্যান্ড প্লেজার ইউজ, এই গাড়ির কোনো ডিডাকশন নেওয়া যাবে না। কিন্তু বিগ বিউটিফুল বিলে
একটা জিনিস করা হয়েছে, আমেরিকান গাড়িগুলোকে এগুলোর সেল বাড়াবার জন্য অথবা এদেরকে একটু উৎসাহিত করার জন্য বিগ বিউটিফুল বিলে কেউ যদি আমেরিকান গাড়ি কিনে থাকে এবং সে ফাইন্যান্সিংয়ে, সে যদি পুরোটা ক্যাশ দিয়ে কিনে তাহলে কোনো বেনিফিট নাই। আচ্ছা, কিন্তু ফাইন্যান্সিং এ না, ফাইন্যান্সিং এ তাকে কিনতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনলে সে যে ইন্টারেস্টটা পে করবে, আচ্ছা আচ্ছা, এই ইন্টারেস্টটা সে ডিডাক্ট করতে পারবে। দেয়ার ইজ এ ক্যাপ, ম্যাক্সিমাম 10,000। আচ্ছা, কিন্তু 10,000 ইউজুয়ালি গাড়ির ইন্টারেস্ট আসে না, এটা বড় জোর 3-4-5 হাজারের মতো হয়ে থাকে। এটাও একটা ডিডাকশন বিগ বিউটিফুল বিলে। আচ্ছা, আর বিগ বিউটিফুল বিলে আরও কয়েকটা ডিডাকশন এসে যোগ হয়েছে, সেটা হচ্ছে নো ট্যাক্স অন টিপস। টিপসের উপর কোনো ট্যাক্স থাকবে না। সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা টিপের উপর অনেকখানি নির্ভর করে এবং টিপ পেয়ে থাকে। তো সেখানে সিঙ্গল ফাইলাররা $12,500 পর্যন্ত টিপসের উপরে কোনো ট্যাক্স পে করবে না, এবং ম্যারিড ফাইলিং জয়েন্ট ফাইলাররা 25,000 পর্যন্ত টিপসের উপরে কোনো ট্যাক্স পে করবে না। আবার ওভারটাইমের উপরও কোনো ট্যাক্স নাই, নো ট্যাক্স অন ওভারটাইম। এটা বিগ বিউটিফুল। তো ওটা ব্র্যাকেটের উপরে যায় না যখন ওভারটাইম? হ্যাঁ, ব্র্যাকেটের মানে আমি বলছি ওদের ইনকাম লেভেলটা যখন একটা ওভারটাইমটা যখন ধরে, তো ওটা আপনার, হ্যাঁ, ওভারটাইমটা কিভাবে ওরা ক্যালকুলেট করে আমি এটা একটু পরিষ্কার করি। এখানে একটু ভুল বুঝাবুঝি আছে। সে আমি $10 করে আর্ন করি পার আওয়ার, এবং আমি ফ্ল্যাটলি 40 ঘন্টা কাজ করি, আমি $400 উইকলি আর্ন করি। এক সপ্তাহ আমি 10 আওয়ার্স ওভারটাইম করলাম, আমি 150 আমার পে চেকের সাথে যোগ হলো, আমি এখন 550 পেলাম। এখন প্রশ্ন হচ্ছে এই 150 যেটা যোগ হলো এটার কি আমি ডিডাকশন পাবো কিনা, বিকজ দিস ইজ মাই ওভারটাইম। কিন্তু হিসাবটা হচ্ছে এরকম না, এই 150 আমি ডিডাক্ট করতে পারবো না, যেহেতু আমার তো $10 হচ্ছে রেগুলার স্যালারি। অতএব 10 ঘন্টা যে আমি ওভারটাইম করলাম ওর জন্য আমার পাওয়ার কথা ছিল 100, কিন্তু আমাকে ওভারটাইমের জন্য $50 এক্সট্রা দেয়া হয়েছে। ওই $50 এক্সট্রা আমি ডিডাকশন পাবো। এবং এখানেও সিঙ্গেল ফাইলাররা তারা 12,500 পর্যন্ত ডিডাকশন নিতে পারবে, এবং জয়েন্ট ফাইলাররা 25,000 পর্যন্ত ডিডাকশন নিতে পারবে। অনেক ধন্যবাদ পারভেজ ভাই, আমরা সময়ের একদম শেষ প্রান্তে এসে গেছি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ট্যাক্স ক্রেডিট এবং ট্যাক্স ডিডাকশন নিয়ে কথা বললাম। শুধু দর্শক শ্রোতা, আমরা আবারও ফিরবো আপনাদেরকে ট্যাক্সের আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আমাদের সাথে থাকবেন, চ্যানেল আইয়ের সাথে থাকবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পারভেজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ নিহার, ধন্যবাদ টিভিএনের অগণিত দর্শক শ্রোতা যারা ধৈর্য ধরে আমাদের শুনলেন।